আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার। আমি গতকাল সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে একটা ক্যাবিনেট মিটিং আছে। আজ শনিবার ক্যাবিনেট মিটিং আজকে হচ্ছে, সেখানে 3 সেনাপ্রধানও উপস্থিত থাকবেন। এখন এই ক্যাবিনেট মিটিং তড়িঘড়ি কেন? তড়িঘড়ি এই কারণে যে খুব সম্ভবত পাকিস্তানের ওপরে আবার একটি আঘাত আসতে চলেছে। এখন আঘাতের রূপটা কতটা ভয়ঙ্কর হবে এবং তার ব্যাপকতা কতটা জায়গা ঘিরে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্যাপারে কি আছে না আছে সে ব্যাপারে 3 প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। এই মিটিং এর পরে রাত্রিবেলার দিকে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। সেটা আমি গত সপ্তাহেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দুকে এই ক্যাবিনেট বৈঠকের পরে ডেকে পাঠানো হবে। বাংলাদেশের ব্যাপারে কি করা যায় সেটা শুভেন্দুর সঙ্গে শাহ প্রথমে আলোচনা করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন। এখন এই যে শাহবাজ শরীফ এবং আসিম মুনির, তারা দুজনে যে কাণ্ডটি করে চলেছেন, একের পর একভাবে প্রকারে বাংলাদেশকে তারা উস্কে যাচ্ছেন। এর আগে তাদের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এলেন, তিনিও ঘুরে গেলেন, বেশ যাওয়া আসা হচ্ছে, সবটাই হচ্ছে সিআইএর নির্দেশে হচ্ছে, আমেরিকার নির্দেশে হচ্ছে। আমেরিকা যে ওখানে চীনের সঙ্গে যে কথা বলতে গেছিল সেখানে মুখ থুবড়ে চলে এসছে, চীনের কাছ থেকে কিছু আদায়ও করতে পারেনি আর চীনকে কিছু গছাতেও পারেনি। উল্টে চীন বলেছে আমেরিকা এখন একটা ব্যর্থ রাষ্ট্র। ট্রাম্পের মুখের ওপরে বলে দিয়েছে এখন ব্যর্থ রাষ্ট্র। এদিকে এই নিয়ে আবার আমাদের প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট তিনি আবার করেছেন, খোঁচা দিয়েছেন যে আমি ইরাকের যখন পরমাণু চুক্তি যখন করেছিলাম তখন কিন্তু 2017 সালে আমায় কিন্তু যুদ্ধ করতে হয়নি। এখানে কিন্তু আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তো আমেরিকার এই ধরনের কথাবার্তা এখন চলছে। আমেরিকার ভেতরেই এখন ফুট লেগে গেছে, এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে। তো ভারতবর্ষের ওপরে তার আঘাতটা কি আসতে চলেছে? ভারতবর্ষকে তিতিবিরক্ত করার জন্য পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আগেকার পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ, তাকে ব্যবহার করছে এবং তার যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, সেই গোষ্ঠীকে উস্কানি দেওয়ার জন্য লস্করে তৈবা এবং বিভিন্ন আরো সংগঠনকে তারা এদেশে পাঠাচ্ছে। আর এদেশে পাঠানোর ব্যাপারে পথ সুগম করার জন্য এদের কোনো ভিসা এবং ট্রাভেল ডকুমেন্টের কোনো দরকার নেই বলে 2 দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা পুরোপুরি ভারতবর্ষকে বিপদে ফেলার চুক্তি। ভারতবর্ষ এইভাবে দেখছে। তো প্রথমবার তো ঠেঙানি হলো, এইবার যে ঠেঙানিটা হবে সেটা হবে একদম নির্ণায়ক ঠেঙানি যাকে বলে। হয় পাকিস্তান থাকবে, নয় পাকিস্তান গোড়াবে, হয়তো গাজাও বানিয়ে দিতে পারে। বহু ক্ষয়ক্ষতি হবে, একসঙ্গে ত্রিমুখী ঝামেলা হবে, হামলা হবে। ঝামেলা বলতে হামলা হবে, এয়ারফোর্সের হামলা হবে, পদাতিক বাহিনীর হামলা হবে এবং নৌবাহিনীর হামলা হবে। গতবার যখন হামলাটা হয়েছিল 10 তারিখ বোধহয় 8 তারিখ হামলাটা হয়েছিল 2024 বোধহয় হামলাটা হয়েছিল, তখন নৌবাহিনীর একটা অভিযোগ ছিল যে আমরাও তৈরি হয়ে বসছিলাম, আমাদের কোনো সুযোগই আপনারা দিলেন না।
তখন রাজনাথ সিং বলেছিল পরবর্তী শুরুটা আপনারা করবেন। অর্থাৎ এবার নৌবাহিনী যদি যায় তাহলে প্রথম করাচি বন্দরটাকে উড়িয়ে দেবে। তারপর যত ইনস্টলেশন আছে জেহাদিদের এবং যত মিলিটারি ইনস্টলেশন আছে, আপনার যত বিদ্যুৎ স্টেশন আছে এবং অস্ত্র মজুদের জায়গা রয়েছে, সেগুলোকে সব চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা হবে। এই প্ল্যান অফ অ্যাকশন ঠিক করার পর একটা ডেট ঠিক করা হবে, সেই ডেটে অতর্কিতে রাতের বেলা আক্রমণ করা হবে। এবং বাংলাদেশকে কিছুটা হয়তো শিক্ষা এখানে দিতে পারে। এমনও হতে পারে রংপুর, রাজশাহী এই দুটো আপনাদের হাতছাড়া হতে পারে। মানে কেউ কাউকে যাতে সাহায্য না করতে পারে, এদিক ওদিক তাকাতে না পারে, তাহলে একসঙ্গে দুদিকে অপারেশন চালাও। এর মধ্যে কি হবে? এর মধ্যে 45 দিন কেটে যাবে, ইলেকট্রিক বেড়াগুলো বসে যাবে এবং সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফেন্সিং। প্রথমে হচ্ছে আমাদের জমিতেই প্রথমে একটা ফেন্সিং থাকবে, যাতে গরু ছাগল যাতে না আসতে পারে, মানুষ যাতে না আসতে পারে। তারপরে তার 20 ফিট পেছনে থাকবে ইলেকট্রিক্যাল ফেন্সিং, 440 ভোল্টের ইলেকট্রিক্যাল ফেন্সিং, যেটা 24 ঘন্টা চলবে। এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে আপনার পুরো 2200 কিলোমিটার জুড়ে, বাংলাদেশ বর্ডারকে জুড়ে এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে। তার জন্য বিশেষ ব্যবস্থা এবং জেনারেটর সমস্ত ব্যবস্থাগুলো করা হচ্ছে। তার মানে বর্ডার পুরো সিল করে দিয়ে তারপরে মারধরটা করা হবে। এই যে জেহাদিগুলো যেগুলো আছে না, তাদেরকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষ উঠে পড়ে লেগেছে। এবার অনেক সহ্য করেছে, বাবা বাচ্চা বলে খাবার টাবার দিয়ে ওষুধপত্র দিয়ে অনেক সাহায্য করেছে, কিন্তু এই কুত্তার ল্যাজ সোজা হবে না, কুত্তার ল্যাজ বেকারই থাকবে। আমি বলছি না যে বাংলাদেশে হবেই, কিন্তু এরম একটা হওয়ার কিন্তু কথাবার্তা চলছে যে অ্যাকশনটা যদি হয় তাহলে একই সময়ে একই দিনে দুদিকে মারো। এদিকে রংপুর, রাজশাহী দখল করে নাও, তাহলে আমাদের চিকেন নেকের একদম পুরো হয়ে যাবে, সমস্যার বরাবরের সমাধান হয়ে যাবে। দিয়ে ওটাকে ভারতের স্বশাসিত রাজ্য একটা করে দাও, সেখানে আলাদা তাদের মুখ্যমন্ত্রী থাকবে, তাদের আলাদা শুধু সুরক্ষা এবং বৈদেশিক নীতি, যেমন সিকিম রয়েছে, ওরকম একটা অঙ্গরাজ্য একটা করে দেওয়া হবে। এই দুটোকে মিলিয়ে, মানে রংপুর আর রাজশাহীকে মিলিয়ে এরকম একটা প্ল্যান চলছে। তা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজকে বৈঠকের পর স্থির হবে যে কবে এই হামলা হবে। তবে হামলা হবে এটা নিশ্চিত, কারণ ডোনাল্ড ট্রাম্পের আর কিছু ক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছেন। তিনি বেজিংয়ে গিয়ে তিনি যে বেইজ্জতিটা হয়েছেন, কদিন বাদে তিনি হয়তো বড় বড় কথা বলবেন যে হ্যাঁ আমি এই পেয়েছি, ওই পেয়েছি, এই বেচবো, ওই বেচবো। এদিকে 200 বোয়িং কিনবে বলে কথা বলাতে হয়েছে কি, এয়ারবাসের আপনার শেয়ার বাজার ডাউন হয়ে গেছে। একদিনের ওই ঘোষণার একদিনের মধ্যে 75 লক্ষ আপনার ডলার ওয়াইপ আউট হয়ে গিয়েছে আপনার কি বলে এয়ারবাসের। তা একটা কোম্পানিকে 200টার বিমানের অর্ডার যদি দেওয়ার কথা প্রেসিডেন্ট বলেন, তাহলে আর একটা কোম্পানি যেটা আছে, দুটোই তো কোম্পানি, একটা বোয়িং একটা এয়ারবাস, তাহলে এয়ারবাসের অবস্থা কি হবে আর ভাবুন। ফলে শেয়ার একেবারে ধারাধার করে নেমে গিয়েছে। আমেরিকার কোম্পানির প্রচুর লস। এই নিয়ে আমেরিকাতে একটা প্রচুর মানে চলছে, বিতর্ক চলছে। কেউ ট্রাম্পের ওপরে খুশি নয়। ট্রাম্প যতই ভাবুন যে তিনি একটা কিছু করে উনি দেখাবেন, একটা কিছু করে উনি দেখাবেন যে আমি মিড টার্ম ইলেকশনটার আগে একটা কিছু করেছি, কিন্তু মিড টার্ম ইলেকশনের আগে তিনি কিছুই করতে পারেননি। শুধু দেশকে, যত কাজ করতে গিয়েছেন তত দেশকে বিপদে ফেলেছেন। বিপদে ফেলে আরো মানে অর্থনৈতিক আর কি মানে এগুলো যত মানে সমস্যাগুলোকে, সেগুলোকে আরো চাগার দিয়ে দিয়েছেন। বেকারত্বের হার বাড়ছে, দোকানপাট প্রায় বন্ধ হওয়ার জোগাড়, কারণ তারা মাল দিতে পারছে না। প্রথম কথা মাল দিতে পারছে না, দ্বিতীয় কথা হচ্ছে এত দাম বেড়ে গেছে
সেই দামের সঙ্গে সাধারণ ক্রেতা মানে এটি উঠতে পারছে না। এদিকে আবার ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি তিনি আবার ভারতবর্ষে এসছেন। ভারতবর্ষে এসে ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ওখানে যে আমাদের বন্দরটা রয়েছে সেই বন্দরটা নিয়েও কথাবার্তা হয়েছে। এই দুটো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে। আপনারা ভাবুন, দুটো বুনো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর একটা বাঘ আর একটা সিংহ রাশিয়া আর ভারত চুপচাপ বসে দেখছে, কেউ কিন্তু একটা কথা বলছে না। রাশিয়া ভারত চুপচাপ দেখছে এই কারণে, যে মোষটা মাটিতে পড়বে আঘাত খেয়ে আহত হয়ে আমরা সেইটাই খাবো, এই আর কি ধান্দা। তাই কেউ কোনো কথা বলছে না। এদিকে বেজিং থেকে প্রেসিডেন্ট ফিরলে পরে পুতিন আবার বেজিং যাচ্ছেন, তারপরেই আমাদের এখানে আসবেন। ফলে একটা বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় একটা পরিবর্তন ঘটতে চলেছে খুব শিগগিরই। আপনারা দেখতে থাকুন, আগামী দিনে অনেক নাটক আপনাদের জন্য জমা হয়ে আছে, সেগুলো আপনাদের বেশ আনন্দদায়ক এবং আনন্দ মানে বর্ধক হতে পারে। এবং আপনারা যেটা চাইছিলেন সন্ত্রাসবাদীদের নিপাত জাল, এদের এই যে সব বঙ্গোপসাগরে সব ঝাঁপ দিয়ে পালাক, এদের কপালে কিন্তু এই আছে। যে বিষাক্ত সাপকে দিনের পর দিন দুধ কলা দিয়ে পুষে ভারতের বিপক্ষে কাজে লাগাতে চেয়েছিল পাকিস্তান, সেই বিষাক্ত সাপ এখন রীতিমতো প্রতি মুহূর্তে ছোবল মারছে পাকিস্তান সেনাবাহিনীকে। কালকে যে ঘটনা পাকিস্তানে ঘটলো তা পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন, এবং এরপর পাকিস্তানের অন্তত ভারতের বিপক্ষে আক্রমণাত্মক কথাবার্তা না বলে তাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, বিশেষ করে সেনা ছাউনিগুলোকে আগে রক্ষা করা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। কালকে পাকিস্তানের বুক চিরে প্রায় 18 জন সেনাকে শেষ করে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপি একত্রে যৌথ হামলায়। খাইবার পাখতুন এলাকায় বাজাউর যে সেনা ক্যাম্প হয়েছে তা কোনো সাধারণ জঙ্গি হামলার কবলে কিন্তু পড়েনি। এটা কিন্তু পাকিস্তানের গৃহযুদ্ধের অফিসিয়াল একটি শুরু, এবং এই পুরো খেলায় ভারতও জড়িয়ে আছে নাকি তা কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছেই সব থেকে বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো, যে যুদ্ধে ভারত একটা শব্দ হয়তো ব্যয় করেনি, সেই যুদ্ধে সাইলেন্টলি চালকের আসনে ভারত, এবং প্রতিনিয়ত প্রায় মসনদে ভারত বসছে, তা কিন্তু পাকিস্তানের জন্য রক্তক্ষয়ী এক স্মৃতি উদ্গ্রেদ ঘটাচ্ছে, তা কিন্তু পরিষ্কার। যে চিত্র কালকে পাকিস্তানে ধরা পড়েছে তা যদি গভীরে গিয়ে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আসিম মুনির ঠিক কিসের জন্য আতঙ্কিত। ইতিহাস যদি নাড়াচাড়া করেন তাহলে দেখবেন, যদি আপনি অন্যের বাড়ি নষ্ট করার জন্য একটি গর্ত খোঁড়েন তাহলে সেই গর্ততে কোনো না কোনো সময় আপনাকেই কিন্তু পড়ে শেষ হতে হবে। খাইবার পাখতুন এলাকায় কালকে টিটিপির পক্ষ থেকে যে দামাঙ্গি স্কাউটস ক্যাম্পে হামলা চালানো হয়েছে তা শুধু পাকিস্তানের সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে তা নয়, তা আসলে পাকিস্তানের সেনা দপ্তর রাওয়ালপিন্ডির ভিত্তাই কিন্তু নাড়িয়ে দিয়েছে। এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে 18 জনের বেশি পাকিস্তান জওয়ানকে খতম করে দেওয়া হয়েছে এই হামলার ফলে। ক্যাম্পের ভেতরে ঢুকে জঙ্গিরা যেভাবে তাণ্ডব চালিয়েছে তা আসলে পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের কাছে বিশ্বমঞ্চে এক মেলাইন অর্থাৎ রসিকতা কিন্তু সকলের সামনে পাকিস্তান হয়েছে, এবং পাকিস্তান রসিকতার পাত্র হয়ে গেছে। ভারতের কাছে এই ঘটনার গুরুত্বটা কোথায়? কেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং নয়াদিল্লির সাউথ ব্লক এই পরিস্থিতির উপর ক্রমশ নজর রাখছে? আজ এই ভিডিওতে আরো ডিটেলিং এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা নিঃসন্দেহে করব। দেখুন, আমরা ইতিহাসের পাতা যদি উল্টে দেখি তাহলে দেখব পাকিস্তান কিভাবে একের পর এক নিজেদেরই নীতির বুমেরাং শিকার হয়ে গেছে, অর্থাৎ যে নীতি তারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল সেই নীতি তাদের দেশে হিটব্যাক করে এসছে ঘুরে। ভারতকে শেষ করার জন্য যে নীতি ব্যবহার করা হচ্ছিল পাকিস্তান সেনার পক্ষ থেকে, সেই পাকিস্তান আসলে নিজেদের নীতির কাছেই পরাজিত। প্রথমে একটু টাইম লাইনটা বুঝে নেওয়া যাক। খাইবার পাখতুন প্রদেশের বাজাউর জেলা, যা আফগানিস্তানের সীমান্তে গায়ে লাগানো একটি জেলা, এখানেই অবস্থিত দামাঙ্গি স্কাউটস ক্যাম্প। এটি মূলত ফ্রন্টিয়ার কোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যখন পাকিস্তানি সেনারা ক্যাম্পে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই একটি আত্মঘাতী গাড়ি বোমা এসে ধাক্কা মারে ক্যাম্পের মেন গেটে।
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গেট ভেঙে চুরমার হয়ে যাওয়ার সাথেই অন্ধকারে নিখুঁত ব্ল্যাকআউট করে ভিতরে ঢুকে পড়ে 20 থেকে 25 জন ভারী অস্ত্রে সজ্জিত টিটিপি জঙ্গি। আর তাদের হাতে ছিল আমেরিকার তৈরি অত্যাধুনিক নাইট ভিশন গগলস এবং M4 কার্বাইল রাফেল, যা মার্কিন সেনারা আফগানিস্তানে ফেলে চলে গেছিল। এবং এই শক্তিশালী অস্ত্রের বিপক্ষে শক্তিধর পাকিস্তান কার্যত লুটিয়ে পড়ে এবং পরবর্তীকালে 18 থেকে 20 জন সেনা কিন্তু খতম হয়ে যায়। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এটি ছিল পাকিস্তানের অন্যতম বড় কোঅর্ডিনেট অর্থাৎ সুপরিকল্পিত ত্রিফলা আক্রমণ। দামাঙ্গি ক্যাম্পের পাশাপাশি আইনাংকিলে এবং মামুন্দ এলাকার পুলিশ পোস্টেও একই সঙ্গে হামলা চালানো হয়। পাকিস্তানি বাহিনী পাল্টা লড়াই চেষ্টা করে, কিন্তু অন্তত 9 জন জঙ্গি খতম হয়েছে বললেও আলটিমেটলি তাদের প্রাপ্তির ভাড়ারে বড় শূন্য ছাড়া আর কিছুই জোটেনি। অন্তত সেই তথ্য আমাদের সামনে এসছে। সকাল হতে হতে দেখা যায় যে 18 জন পাকিস্তানি জওয়ানের লাশ মাটিতে পড়ে আছে এবং আহত হয়েছে কমসে কম 75 থেকে 100 জন সেনা। শুধু তাই নয়, এর ঠিক দুদিন আগেই খাইবার পাখতুন এলাকায় নরওয়াং বাজারের কাছে একটি জনবসতিপূর্ণ এলাকায় আরো একটি আইডি বিস্ফোরণ চালায় কিন্তু টিটিপি, যেখানে প্রায় 9 জন সাধারণ জঙ্গি কিন্তু মারা যান, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মারা গেছিল। অর্থাৎ পুরো প্রদেশটি ক্রমশ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে টিটিপির হাতে কিন্তু ক্রমশ চলে যাচ্ছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই ঘটনার সূত্র ধরে ফিরে যাওয়া যাক। 2007 সাল। পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI তখন একটি বিপজ্জনক খেলা খেলছে। ভারতের কাশ্মীরে লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠী দিয়ে প্রক্সি ওয়ার চালানোর পরিকল্পনা করা হচ্ছিল পাকিস্তানের পক্ষ থেকে। আর অন্যদিকে আফগানিস্তানে মার্কিন সেনাকে পরাস্ত করার জন্য এবং সেখানে ভারতের পা ফেলার জায়গা বন্ধ রাখার জন্য আফগান তালিবানকে গোপনে টাকা এবং অস্ত্র দিনের পর দিন দেওয়া হচ্ছিল, তা কিন্তু আজকে প্রকাশিত। পাকিস্তান ভেবেছিল যে আফগানিস্তানে যদি তালিবান শাসন আসে তাহলে ভারতকে কোণঠাসা করতে পারবে, কিন্তু তারা ভুলে গেছিল যে সাপকে আপনি প্রতিবেশীর বাড়িতে আক্রমণের জন্য পুষছেন, সেই সাপ কোনোদিন বিষাক্ত সাপ হয়ে বড় হয়ে আপনাকেই দংশন করতে পারে। 2007 সালে পাকিস্তানের নিজস্ব উপজাতীয় অঞ্চলে এই জঙ্গিরা মিলেই তৈরি করেছিল টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান, যে তেহরিকি তালিবান এখন ক্রমশ পাকিস্তান সেনার বিপক্ষে শক্তিধর এক সংগঠনে পরিণত হচ্ছে এবং দিনের পর দিন পাকিস্তান সেনাদের তারা খতম করছে। এই টিটিপির মূল লক্ষ্য ছিল পাকিস্তানের সরকারকে উপড়ে ফেলে দেওয়া এবং পুরোপুরি পাকিস্তানে আফগানিস্তানের মতো কট্টর শরিয়াত আইন চালু করা। ইতিহাস ঘাটলে দেখা যাবে এই বাজাওর জেলাতেই 2008 সালে আগস্ট মাসে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন শেরদিল বা ব্যাটল অফ বাজাওর শুরু করেছিল। তৎকালীন পাকিস্তান জেনারেলরা দাবি করেছিলেন যে তারা বাজাওর থেকে জঙ্গিদের সম্পূর্ণ নির্মূল করে দিয়েছেন, কিন্তু বাস্তবের চিত্রটা কি? বাস্তবে পরিষ্কার হয়ে যাচ্ছে জঙ্গিরা কেবলমাত্র আফগানিস্তানে গা ঢাকা দিয়েছিল সাময়িক সময়ের জন্য, পরবর্তীকালে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। 2021 সালের আগস্ট মাসে যখন আমেরিকা সেনা আফগানিস্তান ছেড়ে পালায় এবং কাবুল তালিবানের দখলে যায়, ঠিক তখনই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বুক ফুলিয়ে বলেছিলেন আফগানিস্তান গোলামির বা মানসিক দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলেছে। পাকিস্তানের তৎকালীন ISI চিফ হামিদ কাবুলের সেরেনা হোটেলে বসে চা খেতে যান এবং হাসি মুখে একের পর এক ইন্টারভিউ দিতে শুরু করেন। ভাবখানা এমন যে আফগানিস্তান পাকিস্তানের কন্ট্রোলে চলে গেল এবং এই আফগানিস্তানের তালিবানদের তারা যে কোনো মুহূর্তে ভারতের বিপক্ষে কাজে লাগিয়ে প্রেসার ট্যাকটিক্সকে অ্যাপ্লাই করতে পারবে। পাকিস্তান ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু সেটাই ছিল তাদের ইতিহাসে সব থেকে বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার। আফগানিস্তান তালিবান ক্ষমতায় আসার পরদিনই তারা পাকিস্তানের জঙ্গলে টিটিপিদের কিন্তু ছেড়ে দেয় এবং অত্যাধুনিক মার্কিন অস্ত্র কিন্তু উপহার দিয়েছিল। সেই অস্ত্র দিয়ে পাকিস্তানের সেনাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে বর্তমান সময়ে। এই পুরো ঘটনার সঙ্গে ভারতের লিঙ্ক আপটা কি এবং ভারতের লাভ না ক্ষতি একটু জেনে রাখা দরকার। নয়াদিল্লি সাউথ ব্লকের নীতি অত্যন্ত স্পষ্ট। ভারতের নীতি হলো আমরা অন্যের বিষয়ে নাক গলাবো না, কিন্তু কেউ যদি আমাদের দিকে আঙুল তুলে তাকায় বা চোখ তুলে তাকায় তবে সেই চোখ বা আঙুল উপড়ে ফেলার ক্ষমতা ভারতের আছে। ভারত বহু বছর ধরে রাষ্ট্রসংঘে চিৎকার করে বলছে যে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের খেলা ভালো বা খারাপ এই তকমাইতো হতে পারে না। পাকিস্তান দিনের পর দিন যেভাবে সন্ত্রাসবাদে ভারতকে বিদ্ধ করার চেষ্টা করছে, আজ সেই পাকিস্তানকে শেষ করা প্রয়োজন।
কিন্তু দেখুন কোনো অবস্থাতেই জাতিসংঘের মতো একটি সংগঠন পাকিস্তানের বিপক্ষে কোনো অ্যাকশন নেয়নি। এই পুরো বিষয়ে একাধিক তথ্য সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে একাধিক ঘটনায় জড়িত বা এনআইএ রিপোর্ট বলছে যে ভারত ক্রমাগত যে জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছে সাম্প্রতিক সময় তারা সকলেরই পাকিস্তানের বাসিন্দা বা পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক কিন্তু স্পষ্ট। অর্থাৎ পাকিস্তানি আসলে ভারতের একমাত্র শত্রু সীমান্তে যারা ভারতকে অশান্ত করার পরিকল্পনা করছে। অর্থাৎ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান তাদের আভ্যন্তরীণ শত্রু দ্বারা শেষ হচ্ছে, তা ভারতের কাছে নিঃসন্দেহে বড় লাভ। এবং যে আসিম মুনির পাকিস্তান থেকে ক্রমাগত ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেন, হুমকি দেন, পারমাণবিক হামলার ছক করেন, সেই আসিম মুনির এখনো তাদের দেশের আভ্যন্তরীণ শত্রু সামলাতে রীতিমতো ব্যস্ত। অর্থাৎ রাজনৈতিক যে রোষ পাকিস্তানে, সেই রোষকে সামাল দেওয়ার জন্য ভারতের বিপক্ষে বলা কথাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার যে ছক পাকিস্তানের আসিম মুনির বারবার করেন, আজকে সেই ছকও কিন্তু ভেস্তে যাচ্ছে। এবং সাধারণ মানুষ পাকিস্তানের বুঝতে পারছে যে টিটিপির মতো একটি অন্তরাজ্য সংগঠনকে থেকে পাকিস্তান সেনাবাহিনী তাদের সাধারণ মানুষকে সুরক্ষিত করতে পারছেন না, ভারত তো অনেক দূরের কথা। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।